আসসালামু আলাইকুম। আতার সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তা ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের দিন কেমন কাটলো আপনার? আলহামদুলিল্লাহ। আর হলো যে আপনি তো এখন আছেন ইন্স্যুরেন্সে। এক জি। সময় তো আপনি এলএলবি তে অনার্স কমপ্লিট করেছেন। তো এলএলবি তো একটি চাহিদা সম্পন্ন পেশা, আপনি সেটা বাদ দিয়ে এখানে আসলেন কেন? মূলত কথা হলো যে এলএলবি টা ভালো, আইন পেশাটাও ভালো। তো আইন পেশাটা যখন আমি কোর্টে গেলাম তখন ভাবলাম যে অনেক সম্মানের পেশাই এটা। তো যখন দেখলাম যে আসলে সম্মানটা কতটুকু আছে কি না আছে, সেটা যখন বিচার্য করতে গেলাম তখন দেখলাম যে না, আসলে আমার দ্বারাই এই উকালতি পেশাটা হবে না। কারণ যে পেশায় সম্মান আছে সে পেশাতে আপনার আহ বেশি আছে, যেমন মানুষের যে বিড়ম্বনা। বিড়ম্বনা বেশি আছে। তো মানুষের যে ইগুলা সেগুলো আর আমার আমি কাছে আর একটা ভালো জিনিস লাগে না। আসলে ওকালতি পেশা আসলে বাংলাদেশের ইতিহাসের সাথে যারা সম্পৃক্ত, এই হোসেন সোহরাওয়ার্দী থেকে শুরু করে যত বড় বড় নেতা নেতৃবৃন্দ ছিলেন স্বাধীনতা সংগ্রামের সাথে, ব্রিটিশ ভারত আন্দোলনের সাথে, মহাত্মা গান্ধী থেকে শুরু করে মোহাম্মদ আলী জিন্নাহ, সবাই কিন্তু আইন পেশার সাথে জড়িত ছিল। তখন কিন্তু আইন পেশা একটা মহান পেশা ছিল মহান পেশা ছিল, জি। এবং সবাই অনেক সমীহের চোখে দেখতে, এখনো দেখে অনেককে। কিন্তু আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক মামলার সাথে জড়িত থাকার ফলে আমি আইনজীবীদের সাথে সাক্ষাৎ এবং মেশার সুযোগ হয়েছে। কিন্তু তাদের একটা জিনিস সবচেয়ে খারাপ লাগে, তারা যতই আন্তরিক হোক কিংবা কাছের হোক, তারা একটা অজুহাতের অবতারণা করে যে আমার খরচটা না হয় আপনি না দিলেন, কিন্তু অমুক জায়গায় এত লাগবে, তমুক জায়গায় এত লাগবে। এই যে একটা আম, মানে মিথ্যার একটা পাহাড় মিথ্যার আর একটা কি। পাহাড়। মানে সেই জিনিসটা কেন আমরা মানে আহ পেশাটাকে হালাল ভাবে, মানে সত্য কথা বলে যে আমার আমার ফি এইটা দিতেই হবে, সেরকম যদি করা হতো তাহলে অনেক ভালো হতো না? যে এই মিথ্যা বলে অমুক জায়গায় খরচ, আমার টাকা আপনি হয়তো কম দেন সমস্যা নাই, কিন্তু ওই জায়গার ওই পেশকারের খরচ, অমুকের খরচ, এই কাগজ তুলতে খরচ, এগুলো যে একটা মিথ্যার পদচারণা করে, এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগে। আপনি কি বলেন? আসলে মূলত এটাও একটা ভালো, যে আপনি ভালো একটা প্রশ্ন করছেন। যে প্রশ্নটা আমি ফিল করে আসছি, তো যখন একটা কথাই বলি যে আমি যখন এলএলবি শুরু করলাম বা কোর্টে যখন প্র্যাকটিস করা শুরু করলাম, তখন আমার কাছে একটা পরিচিত লোক আসছিল। বলল যে স্যার, আমি আমার ছোট ভাই একটা 15 পিসি আবার নিয়ে ধরা খাইছে, তাহলে স্যার আমার একটা জামিন করাই দেন। তো পরবর্তীতে আমি ওনাকে বললাম, যে সত্যি কথাই বললাম যে স্যার, আপনি যদি 15 পিসি আবার, যেহেতু আপনার ছোট ভাই, তা আপনি আমার পরিচিত, আপনি 15 পিসি আবার নিয়ে ধরা খাইছে ছোট ভাই, এটা একটা প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ধারাও আছে, যে ধারা অনুযায়ী কিন্তু জামিন হয়। তো যখন দেখলাম যে আপনার 15 পিসি আবার যে ধারাটা, সেই ধারা অনুযায়ী দেখা যায় যে 1 মাস সময় লাগবে। তো তখন ওনাকে বললাম যে আসলে আপনার যেই মামলাটা আছে এটা 1 মাস সময় লাগবে, আমার 20,000 বা 30,000 টাকা দিবেন, আমি 1 মাস পরে জামিন করে দেবো। তো পরে মূলত আসলে ওনাদের তো ভাই ইয়েটা একটা টান আছে, তো ওনারা বললো পরে যে না, আমার এইভাবে আমি তো করতে পারবো না, আমার 2-3 দিনের ভিতরে জামিন করে দিতে হবে। তাহলে আমার ধারা অনুযায়ী তো আমি মূলত এই 1 মাসের আগে আমি এটা পারবো না। তো ওইখানে মিথ্যা কথা বললে আমি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা খাইতে পারবো না, যে দ্বারা না, আমার দ্বারাই সম্ভব না। তো পরে ওনারা অন্য লয়ারের কাছে গেছে, অন্য লয়ার বলছে যে আপনার 1 মাস সময় লাগবে না, আমি 3 দিনেই জামিন করাই দিতে হবো, তাই আমার টাকা দিতে হবো 50,000। তারপরে ওনারা 50,000 টাকা স্বীকার হয়েছে। পরে তো ধারা অনুযায়ী, আইন তো আইনের কথাই বলবো, তো ধারা অনুযায়ী দেখা গেছে যে ওই 1 মাসই সময় অতিবাহিত হয়েছে। অতিবাহিত হওয়ার পর ওই তখন 1 মাস পরে জামিনে বের হয়েছে। পরে ওনারা এসে আমার বলছে, স্যার আপনি আসলে সত্যি কথাটাই বলছিলেন না। আমি বললাম, তো আসলে আইন পেশাটা সত্যি কথার ভাত নাই, তো যে কারণে আপনার আসলে এই পেশাটা খারাপ আচ্ছা, দিকে আর কি। সেক্ষেত্রে আসলে আপনি যে আইন পেশার যে মারপ্যাচ, সেটার সাথে আপনি চলতে পারেননি, বিধায় আপনি এই পেশাটাকে আর পেশা হিসেবে গ্রহণ গ্রহণ করেননি। করিনি। কিন্তু আপনি বর্তমানে তো আছেন হইলো ইন্স্যুরেন্স পেশাতে, সেটাও অনেকটা
মানে অনেকেই নেগেটিভ চোখে দেখে, আর আসলে অনেকের কাছে যেতে হয়, অনেকের কাছে মার্কেটিংটা অনেক জটিল, সব সব মার্কেটিং অনেক জটিল। তবে ইন্স্যুরেন্সের ব্যবসাটা অনেক প্রতিযোগিতাপূর্ণ, এবং অনেক ইন্স্যুরেন্স বাংলাদেশে, ব্যাংকেরও যেমন ছড়াছড়ি, প্রাইভেট ব্যাংকের মানে দেশের আয়তন এবং আয়তনের তুলনায় আমাদের তফসিলি ব্যাংকের সংখ্যা অনেক বেশি, ইন্স্যুরেন্সের সংখ্যা অনেক বেশি। সেক্ষেত্রে আপনি কেমন ফিল করতেছেন এই ব্যবসায় এসে? মেলান্দর মতো একটা ছোট জায়গাতে, উপজেলাতে আপনি একটা ব্রাঞ্চ অফিস নিয়েছেন, এবং ভালোই অনেক আপনারই দেখছি, কিন্তু কি এটার ভবিষ্যৎ কেমন দেখছেন আপনি? স্বল্প কথায় বলবেন। আসলে মূলত কথা হলো যে এখানে ইন্স্যুরেন্স পেশাটা আর ব্যাংকে যারা করে, ব্যাংক আর ইন্স্যুরেন্স কিন্তু সমানভাবে চলে। ব্যাংক আর ইন্স্যুরেন্স ছাড়া ব্যাংক চলতে পারে না, এই ইন্স্যুরেন্স ছাড়া আবার ব্যাংক চলতে পারে না। ব্যাংক ছাড়া ইন্স্যুরেন্স চলবে না, ইন্স্যুরেন্স ছাড়া ব্যাংক চলবে না। প্রত্যেকটা দুইটা জনই পারিভাষিক আছে। এখন বর্তমানে 25টা ইন্স্যুরেন্সের মধ্যে আপনার যে ইন্স্যুরেন্স কোম্পানিটা হলো, এক এক রকম ইন্স্যুরেন্স কোম্পানি। কারো অ্যানালগ আছে, কারো আছে, ডিজিটাল সিস্টেম আছে। তো যে কারণে আমার যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এটা মূলত ডিজিটালাইজ। তো যে কারণে আমি আগ্রহ হয়েছি যে ডিজিটালে প্রত্যেকটা মানুষের নিজস্ব ইয়েতে তাদের নিজের টাকা নিজেরা জমা দিতে পারবে, অনলাইনে দেখতে পারবে, ইআরপি সফটওয়্যারের মাধ্যমে তারা সবকিছু করতে পারবে। এখানে একটা গ্রাহকের কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নাই, এবং কি যারা জব করে তাদেরকেও ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নাই, এবং কি কোম্পানিও আপনার একটা যে টাকা আপনার জমা হওয়ার কথা ছিল সেই টাকা 19-20 করার কোনো সুযোগ নাই। যে কারণে ইআরপি সফটওয়্যার থাকার কারণে আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স বাকি যে অনেকগুলো কোম্পানি আছে, কোম্পানির থেকে অনেকগুলা এগিয়ে আছে। এবং কি এশিয়া মহাদেশে 8টা দেশের ভিতরে আপনার বর্তমানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স 1 নম্বর পজিশন নিয়ে দখল করে আছে। এই কারণেই আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চলে আসছি, যেখানে গ্রাহকের কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই, সেখানে তো আমারও এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই। আলহামদুলিল্লাহ, সোনালী লাইফ নিয়ে আমি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো প্রাউড ফিল করি যে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মতো যদি আর বাকি 35টা ইন্স্যুরেন্স কোম্পানি এরকম হইতো, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই ইন্স্যুরেন্স করতে আগ্রহী হইতো। আচ্ছা, সেক্ষেত্রে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমাদের দর্শকদের সম্পর্কে, আমার বন্ধু মহল, আপনি তো এক হিসাবে আমার বন্ধু, এক হিসাবে একজন সম্মানিত ইন্স্যুরেন্সের একজন দায়িত্বশীল জায়গায় আছেন। সেক্ষেত্রে আমার বন্ধুদের ঈদ মোবারক। আচ্ছা, ঈদ এবং মোবারক, সবাই যেন ঈদ মোবারক। আপনি ক্যামেরার দিকে তাকিয়ে কিছু ঈদ মোবারক জানান। আচ্ছা, সকল বন্ধু বান্ধব এবং কি বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।